কাতলা কাতলা একদম বাজারের টাটকা দেশি কাতলা। আর এই কাতলা মাছ দিয়ে আজ করবো এক দুর্দান্ত রেসিপি। চলুন তার আগে ঝটপট মাছটা কেটে নিই। তিনটে মাছ, কত সুন্দর একদম পুকুরের টাটকা কাতলা মাছ। চলুন এবার ঝটপট করে মাছগুলো কেটে নিই। এইভাবে মাছের পাখনাগুলোকে সাবধানে আস্তে আস্তে করে কেটে নেব। মাছের পাখনা তো খুব শক্ত, সেই জন্য আস্তে আস্তে করে কিন্তু এগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেশি পুকুরের মাছ তো, তাই পাখনা টাখনা সমেত মাছটা একটু পিচ্ছিল হয়, তাই হাতে ভালোভাবে একটু ছাই মেখে নিয়ে সাবধানের সঙ্গে আস্তে আস্তে কিন্তু মাছটাকে কাটতে হবে। এইভাবে সাবধানের সঙ্গে আঁশগুলোকেও ছাড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে কিন্তু চামচের সাহায্যেও ছাড়ানো যায়, এরকম ভাবে বটিতে করে। এইভাবে মাছের মাঝখানে ধরে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। এতে হাত পিছলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক কমে যায়। কানকোগুলো দেখেছেন কত সুন্দর লাল, একদম টাটকা মাছ, বোঝাই যাচ্ছে না? চলো ঝটপটে কানকোগুলোকে মুচড়ে মুচড়ে না এরকম চলুন এবার মাছগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিই। মাছের পেটটা যখন কাটবেন এইভাবে দুদিক থেকে ঘুরিয়ে সাবধানের সঙ্গে কাটবেন, না হলে ভেতরে যে মোটা থাকে, তার ভেতরে যে পিত্তিটা থাকে সেটা গলে যেতে পারে, তাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে খেতে। এইভাবে কিন্তু মাছটাকে মাঝারি সাইজের রিং রিং পিস করে কিন্তু আমি কেটে নেব। দেখতে পেলে মাছটা কতটা টাটকা বোঝাই যাচ্ছে দেখে। তো সুন্দরভাবে এরকম রিং রিং করে কিন্তু আমি কেটে নিচ্ছি। একটা মাছ কাটা হয়ে গেছে, এটা দ্বিতীয় নম্বর মাছ। এটাও দেখতে পাচ্ছ কতটা টাটকা। তো এটাকেও সুন্দরভাবে ওইভাবেই কেটে নেব, কারণ এই মাছগুলো থেকে পেটি বার করা সম্ভব নয়, তাই আমি এগুলোকে কিন্তু রিং রিং পিস করে কেটে নিচ্ছি। মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। এই দেখুন মাছের মাথাটা দেখছেন কতটা বড়। এইবার ভালোভাবে এই ফুলকোটাকে কেটে বাতিয়ে দেবো। দেখেছেন ফুলকোটার রং কতটা লাল, এটা থেকেই বোঝা যায় মাছটা কতটা টাটকা। তো চলুন ঝটপট কিন্তু মাছটাকে আগে পরিষ্কার করে নিই, তারপর এই কাতলা মাছ দিয়ে আজকে কী বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। দেখুন আমি এখানে 4টের মতো মাছের পিস নিয়েছি, এবং এইটা দিয়ে আজকে কি বানাই বলুন তো? আজকে এটা দিয়ে বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলে কাতলা মাছের কালিয়া। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সঙ্গে থাকুন বন্ধুরা। মাছটাতে প্রথমে নুন, হলুদ এবং তার সঙ্গে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছটাকে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নেব, যেটাকে মাছের ম্যারিনেশন করা বলে। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো কাতলা মাছের কালিয়া কারা কারা খেতে ভালোবাসেন? মাছপ্রিয় বাঙালি সবাই নিশ্চয়ই এক বাক্যে কাতলা মাছের কালিয়া খেতে ভালোবাসেন। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের কাতলা মাছের কালিয়া কিন্তু আপনারা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। খুব বেশি কসরত করার তার জন্য কোনো প্রয়োজন নেই। এরকমভাবে আলতো হাতেই কিন্তু আমি সমস্ত কাতলা মাছের পিসগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে পিসগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে দেবেন, দেখবেন তাতে কিন্তু মাছটাতে প্রপারভাবে নুন হলুদ মাখানো হয়ে যাবে। হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলেই কিন্তু মাছটার স্বাদও অনেক গুণ বেড়ে যাবে। তো মাছটাতে আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ওটা রেখে দিলাম। কি কি মশলা লাগছে সেটা একটু দেখিয়ে দিই চলুন। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, মুড়ি পেঁয়াজ ওটা কেটে রেখেছি, আর তার সঙ্গে 2টো টমেটো নিয়েছি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এইবার কি রান্না করব সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তো অবশ্যই আমি জানাবো। তার আগে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের ঝাঁঝে কাতলা মাছের কালিয়ার স্বাদ তো আরোই বেড়ে যাবে, তাই না? যখন তেলটা গরম হয়ে এলো তখন এর মধ্যে দিয়ে দেব কাতলা মাছগুলোকে। তেল গরম হওয়ার পর মাছ ছাড়বেন, তাহলে কিন্তু মাছ চিটে যাবার ভয় থাকবে না। ভালোভাবে মাছের এক পিঠ যখন হয়ে যাবে
তখন আস্তে আস্তে কিন্তু আমি মাছটাকে উল্টে দেব। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে আগে ভেজে নিতে হবে। সর্ষের তেল যখন কড়াই গরম হয় তার যে কী অপূর্ব একটা সুগন্ধ বেরোয়, সেটা কার কার আমার মতো ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। তো ভালোভাবে মাছটাকে উল্টে নিলাম। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে মাছটাকে আমি মিডিয়াম করে ভাজবো। খুব কড়া বা খুব লাল করে কিন্তু কাতলা মাছের কালিয়া বানানোর জন্য মাছটাকে ভাজবেন না, এতে মাছটার স্বাদটা কিন্তু সেইভাবে আর আপনারা পাবেন না। ঠিক এইভাবে উল্টে পাল্টে নেব আস্তে আস্তে, যাতে মাছগুলো ভেঙে না যায়। যেহেতু এগুলো রিং পিস, তো একটু সাবধানের সঙ্গে কিন্তু আমাকে উল্টে নিতে হবে, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য অবশ্যই তেল গরম করেই কিন্তু এরকমভাবে মাছ ভাজা করবেন। তো মাছটা কিন্তু এদিক ওদিক করে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো চলুন আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেওয়া যায়। এরকম গরম গরম মাছ ভাজা হলেই ভাত খাওয়া হয়ে যায়, তাই না? কিন্তু তা তো বললে হবে না, আজকে তো কাতলা মাছের কালিয়াও বানাতে হবে, তাই না? ভালোভাবে মাছগুলোকে কিন্তু ওই তেল থেকে তুলে নিলাম। কেন এতটা তেল দিয়েছি সেটাও তোমাদেরকে বলবো, দেখুন। তো চলুন, ভাজা হয়ে গেছে মাছগুলো আমার। এই তেলের মধ্যে যে ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, সেটাকে ঠিক হাতের সাহায্যে এরকম আমি একটু মেখে নিলাম, যাতে পেঁয়াজগুলো না ঝরঝরে হয়ে যায় এবং একটার থেকে একটা না আলগা হয়ে যায়। যেহেতু একসঙ্গে কাটা হয় তাই একটা চিটে যাওয়ার ব্যাপার থাকে, হাতের সাহায্যে এরকম করে নিলে ওটা অনেক ঝরঝরে হয়ে যায়, তখন কিন্তু এটা ভাজা বা রান্নার জন্য বেশ ভালো হয়। তো এইভাবে পেঁয়াজটাকে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়াতে 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 এটা ভাজতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। যখন এরকম ব্রাউন থেকে লালচি শেডের পেঁয়াজ ভাজা হয়ে যাবে, তখন এই বেরেস্তার মতো ভাজা পেঁয়াজটাকে কিন্তু আমি তুলে নেব। এটা আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাই বানালাম। তো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, তার সঙ্গে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা বড় দারচিনির টুকরো, আর তার সঙ্গে এবার দিয়ে দিয়েছি 3টে এলাইচি এবং একটা জয়িত্রী ফুল, আর তার সঙ্গে দিলাম গোটা 4 লবঙ্গ। ব্যাস, এইটা কিন্তু ফোড়নে, মাথায় রাখবেন অবশ্যই। এত সুন্দর গন্ধ বেরোবে যখন তেলের সঙ্গে ওই জিনিসগুলো ভাজা হবে, কি বলবো। এইবার এর মধ্যে যে মুড়ি পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। মিক্সার জারে আমি মুড়ি পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম। আপনারা যদি মুড়ি পেঁয়াজ না পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল পেঁয়াজ দিয়েও এটা করতে পারেন। নর্মাল পেঁয়াজকেও আপনারা একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। এই রান্নাতে পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই লাগবে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে থাকবো, মানে পেঁয়াজ বাটাটাকে ভাজতে থাকবো। পেঁয়াজ বাটা ভাজা হতে বেশি সময় যেহেতু লাগে না, ভালোভাবে এদিক ওদিক করে নাড়তে নাড়তেই দেখবেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে। সাইড থেকে তেল তো অবশ্যই ছেড়ে আসবে, তখন বুঝে যাবেন আপনার পেঁয়াজ বাটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। সেই বেটে নেওয়া মশলাটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। জানোই তো আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা রিডিউস করাটা খুব দরকার। ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু আমাদের কষাতে হবে। সাইড থেকে একটু তেল ছেড়ে এসে যায় আর সুন্দর রসুন ভাজার একটা গন্ধও চলে আসে, তখনই বুঝে যাবেন আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এবার যে টমেটো 2টো আমি কেটে রেখেছিলাম সেটারও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে এবার ভালোভাবে এটাকে কিন্তু বাকি মশলার সঙ্গে কিন্তু আমি কষিয়ে নিতে থাকবো। এইবার মশলা কষানো তো আমার হয়ে গেছে অনেকটা। এবার এতে কিছু বেসিক মশলা আমি অ্যাড করব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাগুলো যাতে ওর সঙ্গে ভালোভাবে মিশে যায়, শুকনো ভাবটা চলে যায়, তার জন্য কিন্তু আমি এতে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেব। জল দিয়ে দিলে কিন্তু মশলাটা চিটেও যাবে না, আর তার সঙ্গে কিন্তু মশলাটা ভালোভাবে কিন্তু মিশে যাবে। যেহেতু সব কিছু আমার ভাজা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এতে জল আর বাকি মশলাগুলো অ্যাড করলাম। এবার এতে দিয়ে দেব 2 চামচ টক দই। জল ঝরিয়ে রাখার টক দই বা টক দইকে ফাটিয়ে দেবেন অবশ্যই রান্নায়, না হলে এমনি টক দই দিলে সেটা ফেটে যাওয়ার, কেটে দেওয়ার বা দানাদার হয়ে যাওয়ার একটা ব্যাপার থেকে থাকে। তাই ঠিক এই রকমভাবেই কিন্তু টক দই দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কিন্তু আপনারা কষাতে থাকবেন। টক দই দেওয়ার পর হাতাটা থামিয়ে দিলে একেবারেই চলবে না, ভালোভাবে মশলার সঙ্গে যতক্ষণ না মিশে যায়
ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আপনারা কষাতে থাকবেন। ঠিক এই রকমভাবে মিশে গেছে, ওপর থেকে তেল ছেড়েও চলে এসছে। এই সময় আমি এতে অ্যাড করে দিলাম সামান্য কিছুটা চিনি, যাতে রান্নার স্বাদ ফ্লেভার সবটাই বৃদ্ধি পায়, সেই জন্য কিন্তু এই সময় আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রান্নায় কষানোর পর পরিমাণ মতো জল অ্যাড করবেন। খুব বেশি জল দিয়ে কাতলা মাছের কালিয়ার কিন্তু স্বাদ হবে না, তাই মশলা আর মাছের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আপনারা জল দেবেন, যেহেতু এটা গামাখা টাইপের হবে। জলটা যখন ঠিক এই রকমভাবে ফুটে উঠবে বাবলসের মতো, ঠিক সেই সময় আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমি বেশি পরিমাণে জল দিইনি, সেই কারণে জলটার মধ্যে যখন মাছগুলো আস্তে আস্তে ডুবে যাবে, ঠিক এই অবস্থাতেই আমি ভেজে রাখা বেরেস্তাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ওর সঙ্গে মিশে যখন ফুটবে, তখন বেরেস্তাটা দিয়ে দিলে স্বাদ, গন্ধ আর ফ্লেভার সব কিছুই কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। তো ভালোভাবে মাছটাকে আমি ফুটতে দিচ্ছি। দেখুন কত অপূর্ব লাগছে দেখতে। তো ভালোভাবে কিন্তু এটা ফুটতে থাকবে, এর সঙ্গে একদম গামাখা ব্যাপার হয়ে এসছে, জলও মরে গেছে এবং সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে আসছে। তখন কিন্তু বুঝে যাবেন আপনার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে এসছে। দেখলেন তো কত সহজে এরকম কাতলা মাছের কালি আপনারা বানিয়ে দিতে পারবেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর বাড়িতে বানানো ঘি থাকলে মাস্ট দেওয়া তো চাই, তাই 1 চামচের মতো দিয়ে দিলাম ঘি। আপনারা বাজারের কেনা ঘি অবশ্যই দিতে পারেন, অবশ্যই শেষকালে একটু ঘি অ্যাড করবেন। চলো তোমাদেরকে এবার খুলে দেখায়। 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম, তারপর খুলেছি। দেখো তো কি লাগছে, বলো তো, সুন্দর তো? অসাধারণ সুন্দর দেখতে, আর তেমনই কিন্তু অসাধারণ স্বাদের হয় খেতে। এই রকম কাতলা মাছের একটা কালিয়া আপনি যদি বাড়িতে বানিয়ে খান, তাহলে নিশ্চয়ই অনুষ্ঠান বাড়ির রান্নার স্বাদকে আপনি ভুলে যাবেন, এটা একেবারে নিশ্চিত। তো এই রকম যদি কাতলা মাছের কালিয়া থাকে, তাহলে ভাতে বোধহয় আর কিছুই লাগবে না, তাই না? চলুন এবার ঝটপট পরিবেশন করে ফেলি। খুব সাবধানের সঙ্গে না, গরম গরম ভাতের সঙ্গে এরকম 1 পিস কাতলা মাছের কাতলা মাছ, আর তার সঙ্গে এরকম একটু গ্রেভি থাকলে না আর কিছুই লাগবে না। তো ভিডিওটা ভালো লেগেছে তো একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে তোমাদের কাছ থেকে তাহলে বিদায় নেই, খুব সহজে শিখিয়ে দিলাম রেসিপিটা, অবশ্যই